আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। কবিতাকে নিয়েই আমাদের পথ চলা, কবিতাকে নিয়েই আমাদের এগিয়ে যাওয়া, কবিতাকে নিয়ে আমাদের অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আজ আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে আমরা পেয়েছি এমন একজন বিখ্যাত মানুষকে, যিনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে কবিতাকে পৌঁছে দিয়েছেন এক অন্য মাত্রায়। কবিতার সঙ্গে যার নিত্য যাপন, কবিতার সঙ্গে যার নিত্য সহবাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী, বিশিষ্ট মানুষ, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রী শোভন সুন্দর বসু। দাদা, আপনাকে অনেক স্বাগত। নমস্কার। আপনাকেও সুস্মৃতি, আপনাকেও আমার আন্তরিক নমস্কার এবং কৃতজ্ঞতা। আর এই সিটিভিএন চ্যানেলকে এই যে এত সুন্দর একটি কবিতার অনুষ্ঠান কাব্যের অঙ্গনে এই অনুষ্ঠানটি উপস্থাপন করে, তার জন্য চ্যানেলকে এবং চ্যানেলের সমস্ত কর্মীদের আমার আন্তরিক কৃতজ্ঞতা। তার কারণ হচ্ছে যে আমাদের এই যে টেলিভিশন মিডিয়াতে আবৃত্তি, এই শিল্পটাকে একেবারে প্রথম সারির বিনোদনের শিল্প হিসেবে সেভাবে দেখা হয় না একদম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও সিটিভিএনের এই রকম একটি প্রয়াস, এটা আমাদের উৎসাহ দেয় এবং আমাদের স্বপ্ন দেখায়। আসলে কবিতা বাদ দিয়ে কিন্তু কোনো বাংলা সংস্কৃতি বা শিল্প হয় না। তারও কারণ আছে, প্রত্যেকটি পারফর্মিং আর্টের মধ্যেই কবিতা আছে। কিন্তু সেই কবিতাকেই যেহেতু আমাদের উপস্থাপনের জন্য হোক বা যে কোনো কারণে হোক, কবিতা এই ধরনের টেলিভিশন মিডিয়াতে ঠিকমতো পায় না, এক্সপোজার পায় না। এটা একটা সমস্যা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই জন্যই সিটিভিএনকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একদম দাদা, আমরা আসবো এই বিষয়ে কথাতে। কথা তো আমাদের হবেই, আমরা শুনবো কবিতা। তবে তার আগে আমাদের মধ্যে যারা অন্যান্য যন্ত্রানুর সঙ্গে সহযোগী শিল্পীরা রয়েছেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপারে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ আলো ক্যামেরা সহ গোটা টিম, সকলকে ধন্যবাদ, স্বাগত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। আমরা একদম শুরুতে দাদা আমরা কবিতা দিয়েই শুরু করি। কবিতা দিয়েই শুরু হোক তাহলে। আর এই যে কবিতা দিয়ে শুরু করতে গেলে প্রথমেই বাংলা সংস্কৃতির মধ্যে যেটা আসে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। একদম কীরকমভাবে বাউল তাদের জীবন এবং তার সঙ্গে সঙ্গে শৈশবে যে ঘেরাটোপের মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে থাকা, সেই শৈশবের জীবনটাকে ধরার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। এগুলো আমাদের সবারই শৈশবে যে স্মৃতি, সেই স্মৃতিগুলোকে উস্কে দেয়। বিশেষ করে যারা মফস্বল শহর থেকে এসছে, জন্মেছে, সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা পরবর্তীকালে মিস করি। এবং সেই যে পরিবেশটা, সেই পরিবেশটাই কিন্তু জীবনকে, চোখকে এবং মননকে তৈরি করার ক্ষেত্রে খুবই একটা বড় মানে কাজ করে, খুব বড় একটা দৃষ্টান্ত হিসেবে। ছন্দের কবিতা আসলে, এই যে আমি বললাম যে ছন্দের কবিতা, কবিতা কখনো ছন্দ ছাড়া হয় না। একদমই তাই। আমাদের বাংলা সাহিত্যে যে ছন্দগুলো আছে, সেই ছন্দগুলোর মধ্যেই সমস্ত ভালো কবিতা লেখা হয়। বাউল কবিতা যেটা বলছিলাম, যে শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের বাউল, সেই বাউল কবিতাই শোনাই প্রথমে। দূরে অশত তলায়
পুঁতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটো পুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পা আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। অসাধারণ দাদা। আসলে এই যে বাউল কবিতা, এই বাউল নামটি তো আমাদের সেই প্রাচীন, আমাদের বাঙালিদের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল কবিতা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে যায়, তাই না? আর শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের তো সব কবিতাই তো শিশুদের জন্য কবি লিখেছেন। তো আমরা শুনলাম, কিন্তু দেখুন এই যে শিশু ভোলানাথ বা শিশু, এই দুটো কাব্যগ্রন্থই লেখা হয়েছিল প্রায় একটা সময়। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ৭৩ বছর বয়সে। ৭৩ বছর বয়সে রবীন্দ্রনাথ লিখছেন এই শিশু এবং শিশু ভোলানাথের মতন শিশু মনস্তাত্ত্বিক কবিতা। তার মানে এটা থেকে একটা মানে ভাবা যায় বা এটা থেকে বুঝতে পারা যায় যে ওই বছর, অত বছর বয়সেও রবীন্দ্রনাথের মনটা কিরকম ছিল, তরতাজা এবং শিশু সুলভ ছিল। এইটা একটা ভীষণ মানে এই কবির বিভিন্ন কবিতার মধ্যে, বিশেষ করে বিভিন্ন সময়ের কবিতার মধ্যে তার নিজের সময় থেকে বেরিয়ে গিয়ে অন্য সময়কে ধরার চেষ্টা করেছেন অভিজ্ঞতায়
এটা একটা বড় বিষয়। একদম তাই। দাদা, এই যে কবি ৭৩ বছর বয়সে শিশু কাব্যগ্রন্থ ভোলানাথ কাব্যগ্রন্থ লিখেছেন, শিশু ভোলানাথ, তো এখানে দাঁড়িয়ে কি মনে হয় না যে কবি এই বয়সে এসেও সেই শিশুদের জন্য লিখলেও কোথাও যেন এই কবিতার মধ্যে একটি গভীর অন্তর্দৃষ্টি বোধহয় কবি তুলে ধরেছেন? না, সে তো অবশ্যই। মানে এই কবিতার মধ্যে যেমন ওই শিশু মনস্তাত্ত্বিক কবিতা বলছে মনস্তত্ত্ব, কিন্তু এই মনস্তত্ত্বের মধ্যেও একটা ম্যাচিওরিটি আছে, একদম। ম্যাচিওর একটা চিন্তা ভাবনা আছে, যেটার মধ্যে আমাদের ছোটদের যে শিক্ষা ব্যবস্থা, ছোটদের বড় করে তোলার যে আমাদের ধারা, মানে আমরা যেভাবে যেভাবে ছোটদের বড় করতে চাই, সেই সব ব্যবস্থার মধ্যে আমাদের সেই জীবনযাপনের মধ্যে কোথাও একটা ভুল আছে। হ্যাঁ, মানে তাতে কি হয়, ওই যে সামগ্রিক শিক্ষাটা যে হয় না, আমরা যেভাবে তোতা কাহিনী লিখেছেন উনি, একদম। তোতা কাহিনীর মধ্যেও এইটার একটা তো বড় প্রকাশ রয়েছে, এবং এইটার যে মনের ভেতর থেকে মনের মধ্যে যে রয়েছে যে শিশু সুলভ বিষয়টা, সেইটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে এখনকার দিনে এই যে কল্পনা, মানে ইমাজিনেশন, ছোটদের মধ্যে থেকে ইমাজিনেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে ইমাজিন করার আগেই যেটাকে ইমাজিন করছে সেটাই তারা দেখতে পাচ্ছে। তাহলে আর ইমাজিনেশন পাওয়ারটা ডেভেলপ করবে কি করে? এই যে কবিতাগুলোর মধ্যে ওইগুলো রয়েছে, এই কবিতাগুলোর মধ্যে আমি যখন ছোটদের এই কবিতা শেখাই, তখন আগে কবিতাটা পড়তে দিই। মানে সেটা পড়তে দিই, মানে সেটা ওই একদিন পড়ো তা নয়, তুমি এক সপ্তাহ ধরে কবিতাটা পড়ো। একদম। এবার কবিতাটা পড়ে নিয়ে এসে তারপরে কবিতার মধ্যে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো তুমি শুধু বলো। কবিতাটা মুখস্থ করতে হবে না, আবৃত্তি করতে হবে না। কবিতাটার বিষয়বস্তু এবং তার ছবিগুলো, এটা যখন তুমি নিজে বুঝতে পারবে, যখন তুমি এটা তোমার মনের মধ্যে বসে যাবে, তখন সেটা আবৃত্তি করা অনেক সহজ হবে। আজকের দিনে শোভন সুন্দর বসু মানেই একটা নতুন ভাবনা, নতুন চিন্তা। আর আমরা দেখতে পাই যে এই যে আপনি বললেন আপনার তো ইনস্টিটিউট রয়েছে, সেটা আমরা সকলেই জানি। আর আপনার যেটা নতুন ভাবনা যে বৃষ্টি ব্যান্ড, যেটা একদম আপনিই সূচনা করেছেন আমাদের এই কবিতা জগতে। আমরা জানি গানের জগতে ব্যান্ড আছে, কবিতার জগতে আপনার এই ব্যান্ডের সূচনা। তো সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। দাদা, তার আগে বোধহয় আমরা একটু কবিতা শুনে নিই, তারপর আমরা কথাতে যাব। কি কবিতা শুনতে চান বলুন? আমরা শুনলাম কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা। আমরা তো কবিগুরু তো আমাদের মাথার উপরেই আছেন, তিনি তো অবশ্যই আমাদের অভিভাবক। আমরা কবিগুরুর কবিতা শুনলাম, এবার তাহলে আমরা কোনো আধুনিক কবিতা শুনি, আধুনিক কবিদের কবিতা শুনি একটু। আচ্ছা, আধুনিক কবি, হ্যাঁ, রবীন্দ্র পরবর্তী কবিতা। এই সময়ে দাঁড়িয়ে সারা বিশ্বে যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে সুনীল গঙ্গোপাধ্যায় একটি কবিতা খুব মনে পড়ছে। একটা গাছতলায় দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ সঠিক বলে গিয়েছিলেন, রামের জন্মস্থান কোথায়। যারা তা মানতে চায় না, তাদের কবিতা ও গানে, শিল্পে ও মনোসুষমায় কোনো অধিকার নেই। যারা পুতুল দেবতা মানে না, তারা ভুলে যায় মসজিদ, গির্জা, গুরুদ্বার গুলিও আসলে পুতুল। তারা আত্মছলনাময় পুতুল খেলা খেলতে চায় তো খেলুক। তারা বিশ্ব নিখিলের মধুরে মধুর চিনবে না কোনোদিন। এতগুলো শতাব্দী গড়িয়ে গেল, মানুষ তবু ছেলে মানুষ থেকে গেল। কিছুতেই বড় হতে চায় না, কিছুতেই বুঝলো না যে আকাশ শব্দটার মানে চট্টগ্রাম কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয়। মানুষ শব্দটাতে কোনো কাঁটা তারের বেড়া নেই। ঈশ্বর নামে কোনো বড় বাবু এ বিশ্ব সংসার চালাচ্ছেন না। ধর্মগুলো সব রূপকথা। যারা সেই রূপকথায় বিভোর হয়ে থাকে, তারা প্রতিবেশীর উঠোনের ধুলো মাখা শিশুটির কান্না শুনতে পায় না। তারা গর্জন বিলাসী, অনুভব করতে পারে না ঐকতান। কিছু কিছু মানুষ আমাদের সাবালক করার জন্য মাথা খুঁড়ে গেলেন,
তাদের বড় বড় ছবি ঝোলানো হয়, আসলে গ্রাহ্য করে না কেউ। আয় কানাই, আয় কামাল, তোরা আয়। পৃথিবী ভর্তি বুড়ো খোকাদের পাগলামি দেখে আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে একটু হাসাহাসি করি। একদমই তাই। যে কথা আমরা মুখে বলতে পারি না, কবিরা তাদের লেখনীর মাধ্যমে সেই কথা তুলে ধরেন। হ্যাঁ, আর এইভাবে কবির কলমের আঁচড়ে অনেক কথা উঠে আসে, অনেক সামাজিক কথা উঠে আসে, যে কথা হয়তো আমরা মুখে বলতে পারি না। আর এইভাবেই কবিরা হয়তো প্রতিবাদ করেন, তাই না দাদা? একদমই তাই। আসলে এইগুলো একটা তো কবিতার মধ্যেই রয়েছে। আসলে সত্যদ্রষ্টা হয় কবিরা তো, এবং কবিরা অনেক বেশি র্যাশনালও হয়। হ্যাঁ, তাই যুক্তি যেটা বলছে সেইটাকে কবিতার মধ্যে দিয়ে তুলে ধরা, সেটা মানে কবিতার মধ্যে দিয়ে, এই যে একটা কবিতার মধ্যে এই বিষয়টাকে তুলে ধরা গেল, এটা একটা পুরো উপন্যাসে কিন্তু ধরা যায় না, কিন্তু একটা কবিতার মধ্যে ধরা যায়। সেটা ধরা হ্যাঁ, যায়। তার কারণ হচ্ছে কবিতা হচ্ছে সবচেয়ে মানবিকতার যে সংকটগুলোকে সবচেয়ে বেশি কবিতাই ধরতে পারে। একদম। এই আর আমরা কি। রয়েছি কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত আবৃত্তিকার, প্রখ্যাত আবৃত্তি শিল্পী শ্রী শোভন সুন্দর বসু। আমরা শুনব দাদার কাছ থেকে আরও কবিতা। দাদা, একটু জানতে চাইব, এই যে যেটা বলছিলাম কবিতার আগে, যে এই যে গতানুগতিক, এই যে কবিতা তো আগে একরকমভাবে মানুষ উপস্থাপন করতেন, আর যত দিন যাচ্ছে কবিতা বলার ধরন, মানুষের যে বাচনভঙ্গি, সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি এক নতুন ধারার সূচনা করেছেন। এই যে কথাটি বলছিলাম, আপনার যে নতুন ব্যান্ড, মানে নতুন সূচনা করেছেন আপনি কবিতার ক্ষেত্রে, সেই সম্পর্কে যদি বলেন, মানে কেন এরকম চিন্তাভাবনা এলো, বা এই যে লাইভ মিউজিক প্রোগ্রাম, এইটা নিয়ে আপনি যদি কিছু আমাদের জানান। বিষয়টা হচ্ছে যে লাইভ মিউজিক টা কবিতার সঙ্গে, কবিতার পারফরমেন্সের সঙ্গে লাইভ মিউজিকটা ব্যবহার করার তাগিদ থেকেই ব্যান্ডের সৃষ্টি। লাইভ মিউজিক কেন? তার কারণ হচ্ছে কবিতা যেভাবে ব্যবহার হতো, কবিতায় মিউজিক, সেটা হচ্ছে রেকর্ডেড মিউজিক ব্যবহার হতো। আর যে কোনো পারফরমেন্সের ক্ষেত্রে, সেটা কবিতাই হোক, গানই হোক, আর নাটকই হোক, নাটকের একটা চরিত্রই হোক, হ্যাঁ, নাটকের চরিত্রে, নাটকের ক্ষেত্রে একটা পুরো বক্তব্যকে তো বিভিন্ন চরিত্র এসে, বিভিন্ন চরিত্র ঢুকে, বিভিন্ন চরিত্রের বিভিন্ন রকম রং দিয়ে, কালার দিয়ে সেটাকে উপস্থাপন করা হচ্ছে। নাটকের ক্ষেত্রে তাও খানিকটা ভাবে সম্ভব, কিন্তু কবিতার ক্ষেত্রে রেকর্ডেড মিউজিক ব্যবহার করা সম্ভব না। তার কারণ এই যে আমি এইখানে বসে, এই স্টুডিওতে বসে আমি দুটো কবিতা বললাম, যেভাবে আমি কবিতাটাকে প্রেজেন্ট করলাম, ঠিক এই দুটো কবিতাই যখন নজরুল মঞ্চে, কলকাতায় যে সবচেয়ে বড় অডিটোরিয়াম নজরুল মঞ্চে, অথবা বিশ্ব বাংলার মঞ্চে, বিশ্ব বাংলা যে অডিটোরিয়াম সেখানকার মঞ্চে, অথবা রবীন্দ্র সদনে, বা কোনো খোলা মাঠে যখন এই কবিতাগুলো বলবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু উপস্থাপন বৈচিত্র্য পাল্টে যাবে। একদম একদম। আর ব্যান্ডের কনসেপ্টটা হচ্ছে যে, যেহেতু এই যে মিউজিক যারা করছেন আমার সঙ্গে, তারাও কবিতা বলেন, আমার সঙ্গে ভয়েস দিচ্ছেন, ভয়েস মেলাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছেন, আমিও তাদের সঙ্গে মিউজিকের সঙ্গে সঙ্গে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে হয়তো ব্যবহার করছি। এই যে একসঙ্গে একটা কাজ, অনেকজন মিউজিশিয়ানস, অনেকজন পারফর্মার একসঙ্গে কোনো কাজ করা, সেটাকেই বলে ব্যান্ড। সেইখান থেকেই ব্যান্ডের কনসেপ্টটা নিয়ে আসা। যদিও আমার এই যে কনসেপ্ট, এই বাংলা ভাষায় এই কনসেপ্টের আগে ইংলিশে অনেক দিন আগে শুরু হয়েছে, এতে ফরাসিতে শুরু হয়েছে অনেক আগে, তারপরে ইংলিশে শুরু হয়েছে, মানে ইংল্যান্ডে, ইউরোপে আর কি, ইউরোপে, আমেরিকাতে,
ফ্রান্সে তো হয়েছে, প্যারিস তো বললাম আগেই হয়েছে। এই যে কনসেপ্টটা ওরা বলে যে আমরা যেমন আবৃত্তির ব্যান্ড বলছি, ওরা তো এই আবৃত্তি আমরা এইখানে কলকাতাতে শহরে বা ভারতবর্ষে আবৃত্তির ইংরেজি বলি রেসিটেশন, হ্যাঁ, কিন্তু রেসিটেশন শব্দটা ইংরেজি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পরিচিত নয়, ওরা বলে পোয়েট্রি পারফরমেন্স। আচ্ছা আচ্ছা, সেটাই হচ্ছে সঠিক ইংরেজি, পোয়েট্রি পারফরমেন্স। এই পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড প্রথম শুরু হয় 90 সালের প্রথমে, সেটা ইউরোপে শুরু করে, মানে প্রথম ব্যান্ডের নাম হচ্ছে পেন রিদিম, আর শুরু করেন বেঞ্জামিন জেফনায়ার। আচ্ছা, তারপরে ইউরোপে তো হলো, তা আমেরিকাতে শুরু করেন হেডউইগ গোর্স্কি, উনি ক্যালিফোর্নিয়াতে থাকেন, ওখানে ইস্ট অফ ইডেন পোয়েট্রি ব্যান্ড রয়েছে, সেটা শুরু করেন। তারপর থেকে এখন অনেক ব্যান্ড হয়েছে, অনেক কবিরাও এখন ওই ব্যান্ডের সঙ্গে পারফর্ম করে তাদের কবিতা, নিজেদের কবিতা। যেমন সবচেয়ে বড় হচ্ছে, মানে সবচেয়ে পরিচিত হচ্ছেন বব হোলম্যান। বব হোলম্যান খুব বিখ্যাত কবি এখনকার আমেরিকাতে। তিনি যখন নিজের কবিতা বলেন, মুখস্থ বলেন, হাত পা নেড়েই বলেন, এবং তার সঙ্গে গিটার থাকে, কিবোর্ড থাকে, হ্যাঁ, এইভাবে তারা প্রেজেন্ট করেন। তো এইটা ট্রেন্ড হয়েছে। তার কারণ হচ্ছে যে কবিতাটাকে আরেকটু তরল করে মানুষের কাছে পৌঁছানো, একদম, যাতে সকল মানুষ একসঙ্গে সামিল হতে পারে। আর তাই তো, একদমই তাই। আর হচ্ছে কবিতা শিল্প আর আবৃত্তি শিল্প কিন্তু আলাদা। মানে কবিতা শিল্প হচ্ছে কবিতা লেখা হচ্ছে পাঠের জন্য, হ্যাঁ, পাঠ করার জন্য। কিন্তু যখন সেটা শ্রাব্য রূপ, মানে সেটা যখন পারফরমেন্সের জায়গায় চলে যাচ্ছে, পোয়েট্রি পারফরমেন্স হচ্ছে, সেটা আলাদা শিল্প। সেটা কিন্তু কবিতা শিল্পের সঙ্গে মেলালে চলবে না। আমরা শোভনদার কাছ থেকে শুনছি অনেক কথা অনেক শুনতে হবে, মানে অনেক আলোচনা শুনতে সময় চলতেই থাকবে, কারণ এই আলোচনা শেষ হবে না। এরকম একজন ব্যক্তি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা যেমন তার উপস্থাপনা শুনবো, তেমনি তার কাছ থেকে অনেক কথাও শুনবো। আমাদের অনেকেরই কৌতূহল ছিল আজকের দিনে যে শ্রী শোভন সুন্দর বসু, তার যে ব্যান্ড এবং তার যে অনুষ্ঠান, মানে শোভন সুন্দর বসুর অনুষ্ঠান মানেই একটি নতুন রকমের মঞ্চ আয়োজন, নতুন রকমের এক উপস্থাপনা। তো আমরা শুনলাম অনেক কথা, আবারও আমরা শুনবো কবিতা। এবার দাদা আমরা একটু কবিতাতে যাই আবার। ঠিক আছে, এবার এটা নজরুলের কবিতা শোনাই। বেশ বেশ। নজরুল, আপনারা তো জানেন যে, আপনি জানেন তো অবশ্যই যে কাজী নজরুল ইসলাম অনেক বিদেশি ছন্দকে বাংলা সাহিত্যে স্থান দিয়েছিলেন। আগুনের ফুলকি ছুটে, এটা ভোরের পাখি কাব্যগ্রন্থে কাজী নজরুল ইসলামের, সেটি শোনাচ্ছি। ওই যেটা বলছিলাম 3-4 মাত্রায়। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ফোটে, নবযুগ পত্র ফুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, উল্কার উল্কে লেখায়, নিশীতে পথকে দেখায়, আকাশে হযরত আলীর আগ্নেয় দুলকি ছুটে, দুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে। ছোট আজ ফুলকি যারা, না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা, আকাশের মানিক মতি জ্যোতির ধারা, আমাদের আশার প্রদীপ নয়ন তারা, পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, কবুতর আর কবুতর। আকাশের পথ পেল রে, কে আসে উড়িয়ে ধুলি, বাংলার সামলা মাঠে সওয়ার হয়ে আর বিউটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁখি, ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁখি,
তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাকি। ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে, ইহারাই ফুলের কুঁড়ি আছে সব দল গুটিয়ে। ইহারাই টস টসে রস মৌট শেখি, ইহারাই টস টসে রস মৌট শেখি। এরা কি উদয় তারার ঝিকি মিকি, এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুল কি উঠে। আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে। খুশির খোশ রোজে রোজ খুনসুরি কি করে এরাই, খুশির খোশ রোজে রোজ খুনসুরি কি করে এরাই। চঞ্চল চুমকুড়ি দেয় ফুলকুড়িকে ধরে এরাই। বিকেলের ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের, শুনেছি গুনগুনাতে এদের সুরের মৌমাছিকে। উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে। এলো রে এলো মেলো পাগলা হাওয়া, এলো রে কেয়া পাতার নৌকা বাওয়া। উড়ুনি উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া, এলো কি চোর কাটা না আনার দানা পাথর কুচি। এলো রে ফলের আশা ফুলের গুছি, কি খুশির খই ফুটাবে কথায় কথায়। টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছে ঝুমকো লতায়। এলো রে ওই এলো রে, এলো রে অলোকলতা দুষ্টু মেয়ে। আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে নে, হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টির ছড়া বেগো। মিষ্টির বাজার এবার নেবে লুটে, এলো রে চিত্র পাখা প্রজাপতি চিত্রকূটে। আগুনের ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে। ফাগুনের ফুলকি ফোটে, নবযুগ পত্র ফুটে। আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে। আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে। শোভন সুন্দর বসু মানেই এক নতুন সৃষ্টি, আরও নতুন কিছু জানা। আর শোভনদার উপস্থিতি মানেই আরও অনেক কিছু জানতে পারা, আরও অনেক কিছু নতুন নতুন কিছু শোনা। তো আমরা মনে করি যে শোভনদার সঙ্গে আলোচনা এবং কবিতা শোনা একটা এপিসোড বোধহয় খুব কম হয়ে যায়। তো আমরা আশা রাখবো শোভনদাকে আবারও আমরা আগামী পর্বে পাবো, এবং আমরা এই আশা রাখি যে শোভনদা নিশ্চয়ই আমাদের কথা রাখবেন। আমরা আগামীতে আবারও আপনাকে পাবো। আজকের মতো আমাদের সময় একদম শেষ হয়ে আসছে। আসলে ওই যে সময় বলে না, ঘড়ির কাঁটা বলে শেষ করতে হবে, চোখ রাঙায় একদম, ইচ্ছে না থাকলেও আমাদের শেষ করতে হয়। তো আজকে প্রায় আমাদের সময় শেষ হয়ে এসছে। আজকে আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে শোভনদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাকেও অনেক ধন্যবাদ। আমি তুমি বলছি, একদম একদম, অবশ্যই। আপনারা আমাদের মাথার উপরে আছেন, আপনারা আমাদের পূর্বসূরি। প্রথম আমি আপনি বলছিলাম, কিন্তু তুমি বলি। তোমাকেও আমার ধন্যবাদ। আর আগেই বলেছি সিটিভিএন চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ জানাই শোভনদাকে এবং সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরকে। আপনারা এইভাবেই কবিতাকে ভালোবাসুন, সিটিভিএনকে ভালোবাসুন এবং কবিতার সঙ্গে থাকুন। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ধন্যবাদ জানাবো এতক্ষণ যারা আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। নমস্কার।